তাকে নিয়ে নাটক বানালে নাটক বিক্রি হবে না, চ্যানেল নিতে চাবে না। এখন তাকে দিয়ে নাটক বানালে ইউটিউবে চলবে না, ভিউ বাড়বে না। 12-14 বছর কিন্তু এককভাবে সাকিবই চলছে, সাকিবের ছবিই চলে। সাকিবকে নিয়ে যে কোনো ছবি বানালে সেটার পয়সাটা ফেরত আসে। আপনি আমাকে বলেন সাকিব ছাড়া আমি আর কাকে নিয়ে সিনেমা বানাবো? জায়েদ খান, অনন্ত জলিল। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি সিরামিক্স নিবেদিত তানভীর তারেক শো। আজকে আমার খুব বিশেষ একজন মানুষের সাথে আড্ডা দেব। পরিচয় এভাবে দেই যে আজ থেকে প্রায় এক যুগেরও বেশি সময় আগে কোনো একটা সংকটেই বলবো, আমাদের সাংবাদিক সংগঠনের সাথে একজন শিল্পী বেশ বিপদে পড়েই আমাদের শরণাপন্ন হয়েছিলেন, এবং তখন আমরা একজন মানুষের রেফারেন্স দিয়েছিলাম যে কোনো কাজে বা যে কোনো সহযোগিতায় কোনো রকম পরিচয় ছাড়া সেই শিল্পীকে দারুণ একটা কাজের প্ল্যাটফর্ম দিয়েছিলেন, এবং সে তখন খুবই নবিশ ছিল। আজ ভীষণ ব্যস্ত, আমি নাম না তুলি। এরকম অগণিত শিল্পীকে সাপোর্ট দিয়েছেন, নিজের কাজ করেছেন তার নিজস্ব প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া থেকে। একজন সফল প্রযোজক আমাদের বড় ভাই আসাদ আদনান। আসাদ ভাই, আমার নাম তানভীর তারেক, কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি? খুব ভালো আছি, খুব ভালো লাগছে আপনার সাথে এইরকম একটা আড্ডা দিতে। আমি প্রথম দিকে একটু বায়োগ্রাফিক্যাল নেই এই শোতে। সেটা হচ্ছে, ধরেন অনেক কিছু করারই তো সুযোগ ছিল এবং সেই যোগ্যতা, সেই পোর্টফোলিও আছে, ঠিক কালচারাল লাইনের আপনার প্রথম কৌতূহলটা কীভাবে তৈরি হয়? আসলে মানে এই উত্তরটা এইভাবে আসে যে আমি কবিতা লিখতাম। আচ্ছা। আমার ছাত্র জীবনে, হ্যাঁ, আমি যখন কলেজ এবং ইউনিভার্সিটি লাইফে ছিলাম তখন আমি কবিতা লিখতাম এবং কখনো কখনো আবৃত্তিও করতাম। ওকে। অনেকেই জানে, আমি আপনার মাধ্যমে এখন আবার জানাতে চাই, 1403 সালে বাংলা 1403 সালে আমার কবিতার ক্যাসেটও বের হয়েছিল বইমেলাতে। আচ্ছা। নাম ছিল নিষিদ্ধ সম্পাদকীয়। তো ওটা ছিল আমার কবিতা বা সংস্কৃতির সাথে আমার রিলেশনের প্রথম অধ্যায়। এরপরে পড়াশোনা শেষ করার পর চাকরি জীবন, ব্যবসায়িক জীবন এসব ব্যস্ত হয়ে যাওয়ার কারণে সংস্কৃতি থেকে হয়তো একটু দূরে ছিলাম, কিন্তু মনটা তো ও জায়গাতেই ছিল। এরপরে যখন একটু স্টেবল হলাম 2009 সালের দিকে, চাকরি করি তখন আমি, তখন আমার দুটো বন্ধু তারা নাটকে কাজ করত। আচ্ছা। এক পর্বের খণ্ড নাটক, সিরিয়াল নাটক তারা বানাতো। তখন তারা আমার কাছে আসলো যে তুই তো এখন ঠিকঠাক উপার্জন করিস, তো আমরা তো একটু কম বাজেটে নাটক বানাই। তখন আসলে নাটকের বাজেট অনেক কমও ছিল, 1,60,70,000 টাকা, যদি আমি ভুল না করে থাকি, আপনিও জানেন, দুই যেত না এরকম। হ্যাঁ, বললো যে আমরা কিছু নাটক তো বানাইতে পারি, ইফ ইউ আর ইন্টারেস্টেড। তো ওই জায়গা থেকেই আমার নাটক বানানো শুরু। মনে করেন যে মানে কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়ে যাওয়া না। কিন্তু এখানে একটা প্রশ্ন, যে অনেক নির্মাতাই বলেছেন যে আপনি ওই সময় বাজেট বাড়ানো না, শুধু বাজারের স্ট্যান্ডার্ডটা বাড়িয়ে দিয়েছিলেন, এবং ওই সময় যেই বাজেটটা কল্পনা করতে পারতো না সেই বাজেটে প্রায় ধারাবাহিকভাবে কাজ শুরু করলেন। এই সাহস বা এই ঝুঁকিটা নিতে গেলেন কেন? মানে কি না, এখানে একটি জিনিস আমার বলার আছে, যে আসলে আমি সবসময়ই বাংলা নাটককে একটা আপার জায়গায় দেখার ইচ্ছে আমার সবসময় ছিল। ভালো নাটক হবে, টেলিভিশনে ভালো নাটকের চর্চা হবে, বিকজ বিদেশি সংস্কৃতি যদি আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকে যায়, আমরা যদি তাদের থেকে পিছিয়ে যাই আমাদের কাজে, তাহলে কিন্তু আমাদের সংস্কৃতির জন্য এটা অনেক হুমকি স্বরূপ। তো আমার মধ্যে একটা প্ল্যান ছিল যে আমি কিছু ভালো কাজ করব, এটা যেন বাজেট ব্যাপার না, ভালো কাজটা আমার কাছে মুখ্য ছিল। এই জন্য যে কাজের জন্য যা দরকার পড়তো আমি সেই বাজেট সবসময় দিতাম। এমনও গিয়েছে, আমি বলতে পারি যে একটি পরিচালক আমাকে বলেছে 2,20,000 টাকায় নাটক বানাবে, সেটা 3.5 লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে, কিন্তু আমি করেছি। আচ্ছা আচ্ছা। মানে রিটার্ন ব্যাক বা অন্য না, রিটার্ন ব্যাক আসলে কোনো না কোনোভাবে চ্যানেল থেকে আমার হয়েই যেত। হয়তো কিছু কিছু ক্ষেত্রে লসও হয়েছে, কিছু ক্ষেত্রে সমান হয়েছে। আর নাটকে অ্যাকচুয়ালি লাভ ওরকমও হয় না। সংস্কৃতিটাকে ধরে রাখা, ইন্ডাস্ট্রিতে মধ্যে নিজের বিচরণতা বাড়ানো, এই জন্যই আমি কাজ করেছি বেসিক। কিন্তু বলা হয় যে আপনার ভার্সেটাইল মিডিয়া এবং আপনি
বেশ আলস্যই করেছেন যে ফিল্মে আসার ব্যাপারে একটু দেরি হয়েছে। আপনি যেটা শুরুর দিকে হয়তো মানে এতদিনে হয়তো 12 বছরের একটা ইন্ডাস্ট্রি যদি অনেকগুলো ছবি ইন্ডোজ করতে পারতেন, আমাদের ইন্ডাস্ট্রির একটু ঘুরে দাঁড়ানোর একটা ব্যবস্থা ছিল। এটা কি কোনোরকম? ট্রু। আসলে আমি খুব কনফিউজ ছিলাম আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে বাংলা চলচ্চিত্রের ইন্ডাস্ট্রি যদি বলি, আমি নাটক বা ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম এগুলোকে যদি সাইডে রেখে শুধু চলচ্চিত্র নিয়ে কথা বলি, তাহলে আমার বেশ কিছু আক্ষেপ আছে। চলচ্চিত্রের দিকে সেভাবে নজর দেওয়া হয় না, বাংলা চলচ্চিত্রের প্রতি জাস্টিস করা হয় না, ইন্ডাস্ট্রিটাকে নারিশ করা হয় না। সেটাকে বাজেট না ডিস্ট্রিবিউশন না আর্টিস্ট লেভেল থেকে? এভরি লেভেলে, ইন এভরি লেভেল, বাজেট, প্রযোজক, পরিচালক, আর্টিস্ট, মেকআপ ম্যান, প্রোডাকশন ম্যানেজার, লাইট ম্যান, লাইট ক্রু, এভরি লেভেলে এখানে কোনো রকম জাস্টিস করা হয় না। এই জায়গাটাতে আমার খুব আক্ষেপ ছিল, এই জন্য এই ভিড়ের মধ্যে আমি ঢুকতে চেতাম না। আমি একটু ক্লিয়ার, একটু গোছালো টাইপের কাজ করতে পছন্দ করি, পরিষ্কার থাকার চেষ্টা করি। আপনি হয়তো জানেন যে ভার্সেটাইল মিডিয়া বা আমরা যে কাজই করি বা করছি, আমরা পরিষ্কারভাবে কাজ করি, আমরা ওপেনলি কথা বলে কাজ করি। আমরা আজ একটা বলবো, কালকে আরেকটা বলবো, সেই ধরনের নীতিতে বিশ্বাস করি না। আর একটা জিনিস আমার কাছে খুব মুখ্য, সেটা হচ্ছে শিক্ষা। যেখানে শিক্ষা নাই সেখানে আমি নাই। শিক্ষিত মানুষ ভালো কিছু করতে পারে, এটা আমার বিশ্বাস। অশিক্ষিত দিয়ে শুধু গন্ধই ছড়ানো সম্ভব, পরিষ্কার কাজ করা যায় না। খুবই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু ওই সময় কি এফডিসি বা এফডিসি ঘরানার যে সব সংগঠনগুলো, তাদের প্রতি এক ধরনের অনীহা বা তাদের আচরণের সাথে আপনি একটু দ্বিমত বা দ্বিধায় ছিলেন কিনা? মানে একটু দূরত্ব দেখা গিয়েছে সবসময় আশরাফ আদনান বা ভার্সেটাইল মিডিয়ার সাথে এফডিসি ঘরানার পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, আর্টিস্ট শিল্পী সমিতি, এদের সবার সাথে আমার সবসময় একটা ভালো রিলেশন মেনটেন করে আমি চলছি। তাদের সাথে বাৎসরিক পিকনিক বলেন বা বিভিন্ন প্রোগ্রাম, 15ই আগস্টের প্রোগ্রাম, সব কিছুতে আমার পক্ষ থেকে যেটুকু সহযোগিতা করার আমি সবসময়ই করেছি। কিন্তু সরি টু সে, তাদের সাথে সামাজিকভাবে আমার মেলামেশা করা হয়ে ওঠেনি। এই জায়গা থেকে আমি সবসময় একটু দূরত্ব বজায় রেখেছেন সবসময়। কারণ কি? কারণ কিছু নিয়ন্ত্রিত মানুষ দ্বারা ইন্ডাস্ট্রিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, এটা ঠিক না। সবাইকে কাজ করার সুযোগ দিতে হবে, সবাইকে সমান প্ল্যাটফর্ম দিতে হবে, সবাই সেটার দাবিদার। আজ ইউটিউবের যুগে বা 3 বছর 4 বছর 5 বছর আগের ইউটিউবের যুগে যে যেভাবে পারছে যা ইচ্ছে কথা বলছে, এই জিনিসগুলো না আমার সাথে যায় না। একদমই, সে বিষয়ে একটু বিস্তারিত আসবো পরে। কিন্তু তার আগে জানতে চাই যে আপনি প্রায় 1.5 যুগের উপরে ইন্ডাস্ট্রি এন্ডোর্স করেছেন, কিন্তু বলা হয় যে নাটক বলি বা ফিল্মে বলি, খুব বেশি ভ্যালুয়েবল বা বাজারে বিক্রি করার মতো তারকা তৈরি করা হয়নি। নাটকেও হাতে গোনা 2-3 জন, সিনেমায় তো এক সাকিবের পরে কাউকে খুঁজে পাওয়া যায় না। এই ব্যর্থতা, এই দায়টা কার? এই ব্যর্থতা, এই দায়টা আমাদের। আমরা যারা ছবি নির্মাণ করি বা নাটক নির্মাণ করি, আমরা নতুনদের পর ভরসা করতে পারি না। কেন? মার্কেটে তারা চলে না এই তকমাটা দিয়ে। তাকে নিয়ে নাটক বানালে নাটক বিক্রি হবে না, চ্যানেল নিতে চাবে না। এখন তাকে দিয়ে নাটক বানালে ইউটিউবে চলবে না, ভিউ বাড়বে না। কিন্তু এই জিনিসটা এখন কাটছে, কারণ ভালো কনসেপ্টের নাটক হলে ইউটিউবে ভালো ভিউ হচ্ছে। এই আমি দেখছি, যদিও আমি ইউটিউব বেস নাটক কখনো বানাইনি, হ্যাঁ, আমি আসলে ব্যাপারে অত পরিপক্কও না, কিন্তু লাস্ট কিছুদিন যাবৎ আমি এটাকে একটু ফলো করার চেষ্টা করছি। লাস্ট 3-4 মাস 5 মাস ধরে আমি দেখছি ভালো কন্টেন্টের কাজ হলে মানুষ দেখছে। সো এখন নাটকের ইন্ডাস্ট্রিতে নতুন ছেলে নতুন মেয়েদেরকে নিয়ে এগিয়ে আসার সুযোগ আছে। আর ইন টার্মস অফ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলে সাকিবময় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি। একদমই, মানে সেটা 1-2 দিন না, 15 বছর হয়ে গেল, প্রায় তারও বেশি সময়, 20-22 বছর রাজত্বের কথা। রাজত্ব 15 বছর হতে পারে, কিন্তু 20-22 বছর ধরে সেই ইন্ডাস্ট্রিতে আছে, 24 বছর ইনফ্যাক্ট। তো 12-14 বছর কিন্তু এককভাবে সাকিবই চলছে, সাকিবের ছবিই চলে। সাকিবকে নিয়ে যে কোনো ছবি বানালে সেটার পয়সাটা ফেরত আসে। আপনি আমাকে বলেন, সাকিব ছাড়া আমি আর কাকে নিয়ে সিনেমা বানাবো? জায়েদ খান,
অনন্ত জলিল উনি তো ওনার প্রোডাকশন ছাড়া কাজ করেন না, উনি বড় মানুষ, বড় জায়গায় আছেন, ভালো থাকেন। অনন্ত জলিল কি সেলেবল? আমি এটাই বলছি, আপনি বলেন অনন্ত জলিল, জায়েদ খান, রোশান, সাইমন, ইমন, নীরব, কাকে নিয়ে আমি কাজ করব? তাকে নিয়ে কাজ আমি করব, ভালো গল্প এবং তার কমিটমেন্ট। একটা জিনিস কিন্তু ঠিক, সাকিব চলে এই জন্য সাকিবকে নিয়ে বানাই, কিন্তু সাকিবের কমিটমেন্টও আছে। অন্যদের যা নেই তাই বলতে চাচ্ছেন? অন্যদের কাছে সেই প্রফেশনালিজমটা কিন্তু এখনো হয়ে ওঠেনি।